আজকে আমরা শুরু করব রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন। তো প্রথমে আমরা দেখব অষ্টক সূত্র বলতে আমরা কি বুঝি। অষ্টক সূত্র মানে বেশিরভাগ মৌলগুলো তাদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রাখতে চায়। আমি বেশিরভাগ মৌল কেন বললাম, কারণ কিছু কিছু মৌল বাদ দিয়ে, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, এইসব মৌলগুলো বাদ দিয়ে বাকি যেসব মৌলগুলো আছে এরা তাদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রাখতে চায়। ঠিক আছে, তো এই সূত্রকে তখন তার জন্য এরা ইলেকট্রন গ্রহণ করতে পারে কিংবা বর্জন করতে পারে। ঠিক আছে, যেমন ধরো অক্সিজেনের কথাই আমি বলি, তাহলে অক্সিজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? অক্সিজেন মানে কত? 6, তাহলে 1s2 2s2, পারমাণবিক সংখ্যা 8, তাই তো 1s2 2s2 2p4, তাই তো। তো এদের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন। তো অক্সিজেন যে কোনো ভাবে এই বাইরের কক্ষে যে 6টা ইলেকট্রন আছে এটাকে চেঞ্জ করে ও বাইরের কক্ষে কি করতে চায়? ইলেকট্রন নিয়ে এই বাইরের কক্ষে যোজ্যতা কক্ষে 8টা ইলেকট্রন পূরণ করতে চায়। তো 6টা ইলেকট্রন আছে, তাহলে কটা ইলেকট্রন গ্রহণ করতে হবে? 2টো ইলেকট্রন গ্রহণ করতে হবে। তো এরকম ভাবে প্রত্যেকটা মৌল এটা করতে চায়। সিমিলারলি যেসব মৌলের দেখা যাচ্ছে বাইরের কক্ষে 8-এর বেশি ইলেকট্রন আছে, তাহলে তারা ইলেকট্রন কি করতে চাইবে? ছেড়ে দিতে চাইবে। তাহলে কি যোজ্যতা কক্ষে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের দ্বারা প্রত্যেকটা মৌল তাদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রাখতে চায়। এই যে সূত্র, এটা হচ্ছে অষ্টক সূত্র। অষ্টক সূত্র মানে কি? টেন্ডেন্সি টু গেইন 8 ইলেকট্রন ইন দ্য ভ্যালেন্স শেল, তাই তো। এবার আমরা দেখবো দ্বৈত সূত্র কি। তাহলে অষ্টক সূত্র পড়াতে গিয়ে আমরা যেসব উদাহরণগুলো বাদ দিয়েছি, যে ব্যতিক্রম কেস যেগুলো ছিল, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, এদের দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন 1s1। লিথিয়ামের 3, তাই তো, পারমাণবিক সংখ্যা, তাহলে 1s2 2s1। তা এদের বাইরের কক্ষে এরা যদি 8টা ইলেকট্রন আনতে চায় তাহলে সেটা এদের জন্য কঠিন হয়ে যায়। মানে দেখো 3টে ইলেকট্রন আছে, তো এখনো 5টা ইলেকট্রন গেইন করতে হবে, তো সমস্যা হয়ে যায়। ওই জন্য এরা বাইরের কক্ষে 2টি ইলেকট্রন রাখতে চায়। 2 ইলেকট্রনে এরা স্টেবিলিটি ফিল করে। ঠিক আছে, তাহলে এই একটা ইলেকট্রনে ছেড়ে দেবে। সিমিলারলি হাইড্রোজেনের 1s এ একটা ইলেকট্রন আছে, তাহলে এই যদি আরেকটা ইলেকট্রন নেয় তাহলে এটা কি হয়ে যাবে? 1s অরবিটালে 2টো ইলেকট্রন হয়ে যাবে। ওই জন্য এই হাইড্রোজেন, লিথিয়াম, এইসব মৌলগুলো কি সূত্র দেখায়? এরা কি সূত্র মেনে চলে? এরা হচ্ছে দ্বৈত সূত্র মেনে চলে। ঠিক আছে, তাহলে এরা 2 ইলেকট্রনে স্টেবিলিটি গেইন করে। ঠিক আছে, স্টেবিলিটি গেইন করে। আচ্ছা, তো এবার আমরা দেখবো লুইস প্রতীক বলতে আমরা কি বুঝি। তো লুইস প্রতীক মানে কি? লুইস প্রতীক মানে হচ্ছে, দেখো যোজ্যতা ইলেকট্রন গুলোকে আমরা অ্যাটমের মাথায় রাখবো। যেমন যদি আমরা লিথিয়ামের কথা বলি, ঠিক আছে, যদি আমরা লিথিয়ামের কথা বলি তাহলে কি হবে? লিথিয়ামের 3, তাই তো, তাহলে 1s2 2s1। তাহলে এর বাইরের কক্ষে যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। তাহলে লিথিয়ামের মাথায় আমি একটা ডট দেব। তো এটাই হচ্ছে লিথিয়ামের লুইস প্রতীক। ঠিক আছে, এটা হচ্ছে লিথিয়ামের লুইস প্রতীক। এখন তোমরা প্রশ্ন করতে পারো তাহলে অক্সিজেনের লুইস প্রতীক কি হবে? তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা লাগবে 8, তাই তো। তাহলে 8 হলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2 2s2 2p কত? 4, তাই তো, তাহলে 2p4। এখন তাহলে এর যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে? এর যোজ্যতা কক্ষে মানে 2s 2p অরবিটালে টোটাল ইলেকট্রন কটা আছে? 4 আর 2 6। তাহলে যখন আমি অক্সিজেন লিখবো তখন অক্সিজেনের চারিদিকে আমি কটা ইলেকট্রন রেখে দেবো? আমি 6টা ইলেকট্রন কিন্তু বসিয়ে দেবো। তাহলে এটাই হচ্ছে অক্সিজেনের কি? লুইস প্রতীক। তাহলে আমরা লুইস প্রতীক কি লিখছি? মৌলটির চিহ্ন লিখছি এবং তার আশেপাশে আমি ডট দিয়ে যোজ্যতা কক্ষের টোটাল ইলেকট্রনটা আমি বসিয়ে দিচ্ছি। তেমন নাইট্রোজেনের যদি বলে লুইস প্রতীক কি হবে? তাহলে নাইট্রোজেন মানে 7, তাহলে 1s2 2s2 2p3, 3 আর 2 5 আর 2 7। তাহলে এর যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে? 3 আর 2 5টা। তাহলে দুটো 4টে, একটা 5টা। তাহলে এটাই হচ্ছে লুইস প্রতীক। আচ্ছা, লুইস প্রতীকের আমরা কিছু গুরুত্ব জানবো। তো লুইস প্রতীকের গুরুত্বগুলো কি কি? দেখো, আমরা যদি কোনো মৌলের লুইস প্রতীক জানি
ঠিক আছে, কোনো মৌলের লুইস প্রতীক যদি আমরা জানি, আচ্ছা কার্বনের যদি লুইস প্রতীক করো তাহলে কি হবে, কার্বন, তাহলে কার্বন মানে কত 6, তাহলে 1s2 2s2 2p2, তাহলে কটা হবে, দুটো প্লাস দুটো মানে 4টে, তাই তো, তো 4টে। তো গুরুত্ব কি, লুইস প্রতীকের গুরুত্বগুলো হচ্ছে, দেখো লুইস প্রতীকের মাথায় যে কটাই ডট থাকবে, যে কটা ডট থাকবে সেই ডট হচ্ছে তার যোজ্যতার সমান হবে। কখন হবে, যখন হচ্ছে যদি বিন্দু সংখ্যা 4-এর সমান, যদি বিন্দু সংখ্যা, বিন্দু বা ডট সংখ্যা 4-এর সমান, 4 বিন্দু সংখ্যা, আচ্ছা যদি বিন্দু সংখ্যা 4-এর সমান, যদি বিন্দু সংখ্যা 4-এর সমান কিংবা যদি বিন্দু সংখ্যা 4-এর সমান কিংবা কি হয় 4-এর থেকে কম হয়, ভালো করে বুঝবে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে লুইস প্রতীক প্রথমে আমরা বের করলাম। এবার যদি এই বিন্দু সংখ্যা যে বেরিয়েছে যে লিথিয়ামের একটা, কার্বনের 4টে, তো যোজ্যতা যদি এই ডটের সংখ্যা 4-এর সমান কিংবা 4-এর কম হয়, 4-এর কম হয়, তাহলে কি হবে, যদি 4-এর কম হয় তাহলে এটাই হবে ওই মৌলের কি যোজ্যতা, ঠিক আছে, এটাই হবে ওই মৌলের যোজ্যতা। তবে সেটাই হবে সেই মৌলের কি যোজ্যতা। তাহলে যদি বলে কার্বনের যোজ্যতা কত, কার্বনের যোজ্যতা কত, তাহলে কার্বনের লুইস ডটে মাথায় কটা বিন্দু আছে, 4টে, তাহলে আমি বলেছি 4-এর সমান কিংবা কম, তাহলে 4-এর সমান, তার মানে যোজ্যতা হবে 4, যোজ্যতা বা ভ্যালেন্সি কত হবে 4। লিথিয়ামের কত হবে, তাহলে লিথিয়ামের যোজ্যতা কত হবে, লিথিয়ামের যোজ্যতা অফকোর্স 1, 4-এর কম মানে এটাই বসে যাবে। কিন্তু কিন্তু এটা যদি 1 নাম্বার পয়েন্ট হয়, 2 নাম্বার পয়েন্ট কি, যদি বিন্দু সংখ্যা 4-এর বেশি হয় তখন কি হবে, যদি বিন্দু সংখ্যা 4-এর বেশি হয় তখন কি হবে, তখন আমরা কি করব, তখন দেখো যেমন নাইট্রোজেনের কেস, যেমন নাইট্রোজেনের কেস স্যাম্পল, নাইট্রোজেনের কেসে কি হবে, 4-এর বেশি, তাহলে যোজ্যতা কি 5 হবে, হবে না, তখন 8 থেকে ওই বিন্দু সংখ্যা বিয়োগ করতে হবে, 8 - 5, তাহলে কত হচ্ছে 3, একদম তাই। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা কত হচ্ছে 3। সিমিলারলি তোমার যদি বলে অক্সিজেনের যোজ্যতা কত, অক্সিজেনের কটা বিন্দু আছে 6টা, তাহলে 6টা যদি এখন হয় তাহলে 6টা মানে 4-এর বেশি অবশ্যই, তাহলে 8-এর থেকে 6 বিয়োগ করতে হবে, তাহলে অক্সিজেনের যোজ্যতা কত, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। তাহলে আশা করি আমরা লুইস প্রতীক এবং তার গুরুত্ব ভালোভাবেই বুঝতে পেরেছি, ঠিক আছে। তো এবারে আমরা দেখবো যে এই রাসায়নিক বন্ধন বলতে আমরা কি বুঝি। তাহলে আমরা চ্যাপ্টারে ঢুকে গেছি যে রাসায়নিক বন্ধন বলতে কি বুঝি। তো বন্ধন কি, দেখো বন্ধন মানে হচ্ছে এটা আকর্ষণ বল। তো রাসায়নিক বন্ধন মানে কি, প্রত্যেক মৌলই, এই যে আমরা অষ্টক সূত্র দ্বৈত সূত্র কেন পড়েছি, যে কারণ এর দ্বারা প্রত্যেকটা মৌল নিজেদেরকে স্টেবিলিটি প্রদান করে। তো রাসায়নিক বন্ধন হচ্ছে স্টেবিলিটি প্রদান করার জন্য যে আকর্ষণ বল, সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। আমরা যদি এর সংজ্ঞাটা দেখি তাহলে আমরা দেখবো যে যোজ্যতা কক্ষে আয়দার ইলেকট্রন গ্রহণ করবে, অথবা ভালো করে শুনবে, যোজ্যতা কক্ষে আয়দার ইলেকট্রন গ্রহণ করবে কিংবা যোজ্যতা কক্ষ থেকে ইলেকট্রন বর্জন করবে। এরকম ভাবে যোজ্যতা কক্ষে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে যদি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী, মানে যে পরমাণু দুটো আমি পরে এক্সাম্পল করে দেখাচ্ছি তোমাদের, পরমাণুগুলো তাদের সর্ববহিস্থ কক্ষে কি করতে চাই, সবসময় নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন করতে চায়, ঠিক আছে। তাহলে ইলেকট্রনিক বিন্যাস অর্জনের ফলে তাদের মধ্যে যে আকর্ষণ বল, তাদের মধ্যে যে আকর্ষণ বল তৈরি হয়, সেই আকর্ষণ বলকে আমরা বলবো কি, রাসায়নিক বন্ধন। মানে কি, তাহলে রাসায়নিক বন্ধন কি জন্য হচ্ছে, যোজ্যতা কক্ষের ইলেকট্রন গ্রহণ, যোজ্যতা কক্ষে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে অক্টেট পূরণ করে স্টেবিলিটি লেভেল করার চেষ্টা করছে, অক্টেট ফিল করে, ঠিক আছে, নিকটতম, নট অক্টেট ফিল, অ্যাকচুয়ালি ভালোভাবে লিখতে গেলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস, নিষ্ক্রিয় গ্যাসদের মতো ইলেকট্রন বিন্যাস লাভের প্রচেষ্টায়
তৈরি হচ্ছে কি, লাভের প্রচেষ্টায় তৈরি হচ্ছে কি রাসায়নিক বন্ধন। ঠিক আছে, তাহলে রাসায়নিক বন্ধন আমরা পড়লাম। তো এবার আমরা দেখি এই যে রাসায়নিক বন্ধন পড়লাম যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক বিন্যাস করতে চায়। তো কয় রকম পদ্ধতিতে সিস্টেম স্টেবিলিটি পায়, কয় রকম পদ্ধতিতে সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক বিন্যাস লাভ করতে পারে। ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। সেকেন্ডলি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন মানে কি, কোভ্যালেন্ট বন্ড। আর তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অসমযোজী বন্ধন। অসমযোজী বন্ধন মানে কি, কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে, তো প্রথমে আমরা তড়িৎযোজী বন্ধন সম্পর্কে পড়বো যে তড়িৎযোজী বন্ধন বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, তড়িৎযোজী বন্ধন বলতে আমরা কি বুঝি। তো তড়িৎযোজী বন্ধন মানে কি, তড়িৎযোজী বন্ধন মানে ওই একই জিনিস, প্রত্যেকটা সংজ্ঞায় ওই প্রথমে ওটাই আসবে যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক বিন্যাস লাভের প্রচেষ্টায় যখন যখন আমরা এর আগের চ্যাপ্টার যখন পড়েছি তখন আমরা দেখেছি যে ইলেকট্রোনেগেটিভিটির কনসেপ্ট পড়েছি আমরা। ঠিক আছে, ওখানে আমরা দেখেছি তড়িৎ ধনাত্মক মৌল বা তড়িৎ ঋণাত্মক মৌল বলতে আমরা কি বুঝি। তো তড়িৎযোজী বন্ধনটা কি, যখন নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় যখন তড়িৎ ধনাত্মক মৌল কি করবে, তড়িৎ ধনাত্মক মৌল যখন তার ইলেকট্রন ছেড়ে দেবে এবং তড়িৎ ঋণাত্মক মৌল ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে এবং এই প্রসেসের দ্বারাই তারা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রনিক বিন্যাস পাবে এবং তড়িৎ ধনাত্মক যে পরমাণু সেই ইলেকট্রন কি করছে, ছাড়ছে, মানে ক্যাটায়ন তৈরি করছে, ইলেকট্রন ছাড়ছে তাহলে ক্যাটায়ন তৈরি করছে। আর তড়িৎ ঋণাত্মক পরমাণু ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে কি তৈরি করছে, অ্যানায়ন তৈরি করছে। তাহলে এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, ঠিক আছে, এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হচ্ছে তারা স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে তারা এবার কি হবে, ধরো ক্যাটায়ন তৈরি হচ্ছে M+ আর অ্যানায়ন তৈরি হচ্ছে A-। এই দুটো এবার স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে Ma একটা যৌগ গঠন করবে। ঠিক আছে, Ma যৌগ গঠন করবে। তো যৌগ গঠনের ক্ষমতা তাদের মধ্যে যে আসে তাকেই বলা হয় কি, তড়িৎযোজ্যতা। ঠিক আছে, তাকে আমরা বলবো কি, তড়িৎযোজ্যতা। এবং এই তড়িৎযোজ্যতা যেসব মৌলগুলো দেখায় তারা হচ্ছে তড়িৎযোজী যৌগ। ঠিক আছে, আর এরা যে রাসায়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয়, তড়িৎ ধনাত্মক এবং তড়িৎ ঋণাত্মক পরমাণু যে রাসায়নিক বন্ধনের দ্বারা গঠিত হয় সেই রাসায়নিক বন্ধনকে আমরা কি বলবো, তড়িৎযোজী বন্ধন। ঠিক আছে, আমরা কয়েকটা উদাহরণ না দেখলে বুঝতে পারবো না, এবার কয়েকটা উদাহরণ দেখি। যেমন সোডিয়াম, দেখো ভালো করে বোঝো, সোডিয়াম। তো সোডিয়াম আর ক্লোরিন, তো সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি, 11। তাহলে 1s2 2s2 2p6 3s1, তাই তো, 2p6 3s1, তাই তো। তাহলে এর লুইস ডট স্ট্রাকচার কত হবে, কটা ইলেকট্রন আছে, বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। এবার ক্লোরিনের দেখি, ক্লোরিনের কত, 17। ইলেকট্রনিক কনফিগারেশন কি, 1s2 2p6 3s2 3p5, তাই তো, 3p5। তো বাইরের কক্ষে তাহলে কটা ইলেকট্রন আছে, যোজ্যতা কক্ষে 3s আর 3p যোজ্যতা কক্ষ, তাহলে 5 আর 2 কটা ইলেকট্রন, 7টা। তাহলে লুইস ডট স্ট্রাকচার কেমন হবে, 7টা, দুটো 4টে, দুটো 6টা আর এক 7টা। এখন দেখো তড়িৎযোজী বন্ধন মানে আমরা কি বলেছি, যে যোজ্যতা কক্ষ থেকে একটা ইলেকট্রন ছাড়বে আর ও হচ্ছে তড়িৎ ধনাত্মক পরমাণু একটা ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে ক্যাটায়ন তৈরি করবে এবং তড়িৎ ঋণাত্মক পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করবে, করে তৈরি করবে কি, অ্যানায়ন। তাহলে এই তড়িৎ ধনাত্মক পরমাণু একটা ইলেকট্রনটা দিয়ে দেবে। তাহলে দিয়ে দিলে কটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, সে কটাই ভ্যাকান্সি তৈরি হবে। তাহলে একটা দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়া মানে ইলেকট্রন ঘাটতি হবে, তাই তো, ইলেকট্রন দিচ্ছি
তুমি তোমার টাকা লোকে দিয়ে দিচ্ছ, তাহলে তোমার কাছে ঘাটতি একটা ভ্যাকেন্সি তৈরি হবে, তাহলে ইলেকট্রন দিয়ে দিয়েছে, তাহলে এর মাথায় একটা প্লাস। আর সিএল কি করেছে, 7টা ছিল, ভালো করে বোঝো, 7টা ছিল, এখন আর একটা নিয়েছে, তাই তো? তাহলে কটা নিয়েছে, একটা, আরো 7টা নিয়েছে, আর একটা নিলে কটা হয়ে যাবে, 8টা। তাহলে কি জন্য তড়িৎ বন্ধন কোন কি জন্য হচ্ছে, অক্টেট, এই যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক বিন্যাস লাভের চেষ্টায় ক্লোরিনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কি, 18, মানে আর্গন। তাহলে এর যেই একটা ইলেকট্রন নেবে এর ইলেকট্রনিক কনফিগারেশনে কার মতো হয়ে যাবে, অক্টেট ফিল হয়ে যাচ্ছে, 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, 7টা ছিল 8টা হয়ে যাচ্ছে। সিমিলারলি সোডিয়াম দেখো ছিল কটা, 11টা। এখন যোজ্যতা কক্ষে যদি একটা ইলেকট্রন দিয়ে দেয়, একটা ইলেকট্রন দিয়ে দিলে, তাহলে 2s2p যোজ্যতা কক্ষ, তাহলে যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন হয়ে যাবে, 6 আর 2 8টা। তাহলে এরও 8টা হয়ে যাচ্ছে, এরও 8টা হয়ে যাচ্ছে। তাহলে তৈরি করছে কি, Na প্লাস আর Cl মাইনাস। তাহলে Na প্লাস এর যদি ইলেকট্রনিক কনফিগারেশন Na প্লাস এর লিখতে চাও, তাহলে একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে 2s2 2p6। এরও নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কি, 6 2 8 2 10, মানে নিয়ন, নিয়নের মতো। আর এ হচ্ছে কার মতো হয়ে যাবে, আর্গনের মতো ইলেকট্রনিক বিন্যাস কিন্তু লাভ করে ফেলবে, আর্গনের মতো, এ আর আর্গনের মতো ইলেকট্রনিক কনফিগারেশন গেন, ইলেকট্রনিক কনফিগারেশন গেন করে নিয়েছে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে কিন্তু তড়িৎযোজী, এই যে এদের মধ্যে যে বন্ধনটা তৈরি হবে, সেই বন্ধনটার নাম কি, তড়িৎযোজী বন্ধন। ঠিক আছে, এখন যদি ক্যালসিয়াম অক্সাইড এর যদি করো, তাহলে ক্যালসিয়াম মানে কত, ক্যালসিয়াম মানে ইলেকট্রনিক কনফিগারেশন করো ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম মানে 20, আমরা এরকম ভাবে লিখতে পারি, আর্গন মানে 18, আর 4s2 মানে 20, তাই তো? তাহলে 4s2, তাহলে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন। অক্সিজেন, অক্সিজেন মানে কত, অক্সিজেন মানে 1s2 2s2 2p4, তাই তো? তাহলে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 4 আর 2, যোজ্যতা কক্ষে, নট বাইরের কক্ষ, যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে, 4 আর 2 6টা, ভালো করে বোঝো, 6টা। তাহলে যোজ্যতা কক্ষে 6টা আছে, এখনো কটা নিতে হবে, দুটো। আর এর হচ্ছে 20টা ছিল, ঠিক আছে, বাইরের কক্ষে দুটো, এই যদি দিয়ে দেয় তাহলে 18টা হয়ে যাবে, মানে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক বিন্যাস লাভ করবে। তাহলে সি এর মাথায় কটা প্লাস হবে, দুটো ইলেকট্রন দিয়ে দিচ্ছে, মানে 2 প্লাস, আর ও 6টা ছিল, আরো দুটো ইলেকট্রন নিয়েছে, তাহলে 2 মাইনাস, তাহলে Ca2 প্লাস প্লাস O2 মাইনাস। এর এই যে বন্ধন তৈরি হচ্ছে, এটা কি বন্ধন, তড়িৎযোজী বন্ধন, কিসের মাধ্যমে হচ্ছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন। দেখো Mg3N2, এটা ইন্টারেস্টিং, Mg3, 3টে Mg, তাহলে কেমন ভাবে লিখবো, Mg আর N, সরি N হবে ওটা, Mg3 আর N2, আমি এরকম ভাবে লিখলাম। এখন Mg মানে কত, Mg মানে 12, তাই তো? তাহলে 1s2 2s2 2p6 3s2, কত হচ্ছে, 12, 3s2, তাহলে Mg এর কটা ইলেকট্রন থাকবে, Mg এর দুটো ইলেকট্রন থাকবে। এখন নাইট্রোজেন মানে 7, তারপরে 1s2 2s2 2p3, তাহলে 3 আর 2 5টা, বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকবে, তাহলে দুটো, দুটো 4টে, আর একটা 5টা, এরও দুটো থাকবে, এরও ধরো দুটো থাকবে। আচ্ছা, এরও কটা থাকবে, অফকোর্স 5টা, এর কটা থাকবে, দুটো। তাহলে Mg চাই সবসময় কি, এই যে দুটো ইলেকট্রন দিয়ে দেবে, কেন দিয়ে দেবে, কারণ Mg তে এ দেখো এই পর্যন্ত 6 2 8 2 10, আর যোজ্যতা কক্ষে 6 2 8টা ইলেকট্রন আছে, তার মানে এ চাইবে কি, এই দুটো ইলেকট্রন যদি দিয়ে দিতে পারে, তাহলে স্টেবল হবে, ইনার্ট গ্যাসের মতো কনফিগারেশন পাবে, তাহলে Mg দুটো ইলেকট্রন সবসময় দিয়ে দিতে চায়, এ দিয়ে দিল। নাইট্রোজেন নিয়ে নিল, তাহলে নাইট্রোজেন এই দুটো যদি নিয়ে নেয়, তাহলে কত হচ্ছে, নাইট্রোজেনের যোজ্যতা কক্ষে 5টা ছিল, আর দুটো মিলে 7টা হয়েছে। এখন ওর লাগবে কটা, 8টা, তাহলে ওর এখনো একটা ইলেকট্রন নিতে হবে, মানে ধরো এই Mg ওরকে আর একটা দিয়ে দিল। এখন সিমিলারলি এরও 5টা আছে, এই দুটো দিয়ে দিল, 5 আর 2 7টা হলো, এই একটা মাঝখানের Mg কি করছে, দুজনের মধ্যে এর একটা দিচ্ছি, পাশের নাইট্রোজেনকে একটা দিচ্ছে, অন্য পাশের নাইট্রোজেনকে আর একটা দিচ্ছে। তাহলে Mg কি হচ্ছে, Mg, এই Mgও দুটো ইলেকট্রন দিচ্ছে, Mgও দুটো ইলেকট্রন দিচ্ছে, Mgও দুটো ইলেকট্রন দিচ্ছে, তাহলে 3টে Mg মিলে দুটো করে ইলেকট্রন দিচ্ছে, 3টে Mg মিলে কটা করে ইলেকট্রন দিচ্ছে,
দুটো করে ইলেকট্রন দিচ্ছে, প্লাস এন, এন কটা করে ইলেকট্রন নিচ্ছে, এন কটা ইলেকট্রন নিচ্ছে, এর কাছ থেকে দুটো, এর কাছ থেকে তিনটে, তাহলে এক একটা এন কটা করে ইলেকট্রন নিচ্ছে, তিনটে, তাহলে 3 মাইনাস কটা এন আছে, 2, তাহলে 2mg3 প্লাস আর 2n3 মাইনাস। ঠিক আছে, এটাও কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যমে কি করছে, যোজ্যতা কক্ষে 8টা ইলেকট্রন কিন্তু পূরণ করছে, এইভাবেই কিন্তু এর স্টেবিলিটি গেইন করছে। তাহলে এই সমস্ত যৌগগুলো যেগুলো আমরা পড়লাম, এগুলো হচ্ছে কি যৌগ, তড়িৎযোজী যৌগ। এটা হচ্ছে তোমরা বাড়ি তোমরা যখন নিজে করবে, এটা নিজে তোমরা ট্রাই করবে, সেটা কি, ধরো Al2O3, ঠিক আছে, এটা তোমরা এর ফরমেশন, এটাও একটা তড়িৎযোজী বন্ধন, তড়িৎযোজী যৌগ, তাহলে তড়িৎযোজী বন্ধন ফর্ম করবে, তো এটা হচ্ছে ঠিক এক্স্যাক্টলি Mg3N2 এর মতো এটা তোমরা করবে। ঠিক আছে, দেখো এখানে Al দুটো আছে, তাহলে Al দুটো ও নিয়ে নেবে মাঝখানে, O3 তো, তাহলে ও Al, এবারে তোমরা করবে অ্যাজ ইউজুয়াল একদম সেম আগের মতো। ওকে, তো নেক্সট আমরা দেখবো যে কনসেপ্টটা, সেটা হচ্ছে ল্যাটিস শক্তি, ল্যাটিস এনার্জি। দেখো ল্যাটিস এনার্জিকে আমরা ইউ চিহ্ন দ্বারা, ল্যাটিস এনার্জিকে আমরা ইউ চিহ্ন দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো ল্যাটিস এনার্জি কাকে বলে, ল্যাটিস এনার্জি হচ্ছে গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়ন থেকে, গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়ন থেকে 1 গ্রাম ফর্মুলা পরিমাণ ভরে আয়নীয় ক্লাস তৈরি হলে যে পরিমাণ শক্তি নির্গত হবে তাকে আমরা বলবো কি, ল্যাটিস শক্তি। ল্যাটিস শক্তির সঙ্গে আমরা কি পড়লাম, যে গ্যাসীয় ক্যাটায়ন বা অ্যানায়ন থেকে, ঠিক আছে, গ্যাসীয় ক্যাটায়ন বা অ্যানায়ন থেকে 1 গ্রাম ফর্মুলা পরিমাণ ভরের আমরা আয়নীয় ক্লাস তৈরি করব। 1 গ্রাম ফর্মুলা পরিমাণ আয়নীয় ক্লাস তৈরি করতে যে পরিমাণ শক্তি নির্গত হবে, দেখো গ্যাসীয় ক্যাটায়ন মানে এই যে M প্লাস, এই গ্যাসীয় অবস্থায় আছে, গ্যাসীয় স্টেটে। সিমিলারলি একটা অ্যানায়ন X মাইনাস, এও গ্যাসীয় অবস্থায় আছে, তাহলে M প্লাস আর X মাইনাস এই যে জুড়ে গেল, গিয়ে এটা সলিড অবস্থায় চলে এলো, কঠিন অবস্থায়। এইটা ফরমেশন হতে যে পরিমাণ শক্তি এখানে রিলিজ হবে, যে পরিমাণ শক্তি এখান থেকে বেরোবে, সেই পরিমাণ শক্তিকে আমরা বলবো ল্যাটিস শক্তি। এই ল্যাটিস শক্তির মান কার বেশি হবে কার কম হবে এটা আমরা বের করতে পারি। তো ল্যাটিস শক্তি কি, ল্যাটিস শক্তি তাদের যে কম্পাউন্ডটা তৈরি হবে, যে M প্লাস এক্স প্লাস X মাইনাস দ্বারা তৈরি হয়েছে, এদের চার্জের গুণফলের সমানুপাতিক, এই মাথায় যে আধান হয়েছে এই আধানের গুণফলের সমানুপাতিক, এবং এই ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলোর মধ্যে যে দূরত্ব, ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তার মানে কোনো কম্পাউন্ড ফরমেশনের সময় তার আয়নীয় চার্জ যদি বেশি হয়, আয়নীয় চার্জের ক্যাটায়ন বা অ্যানায়নের এই চার্জের গুণফল যদি বেশি হয়, তার ল্যাটিস শক্তি বেশি হবে। ঠিক আছে, আবার যদি ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে দূরত্ব কমে যায়, তাহলেও ল্যাটিস শক্তি বেশি হবে, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক। ঠিক আছে, দা কোয়েশ্চেন বলেছে কম্পেয়ার দ্য ল্যাটিস এনার্জি বিটুইন CaO আর Na2O। তো CaO আর Na2O, তাহলে CaO দেখি কেমন ভাগে ভাঙে, তাহলে Ca2 প্লাস প্লাস O2 মাইনাস, Na2O, Na2O মানে কি, Na তো সবসময় প্লাস ভাঙে, কটা Na আছে, দুটো, তাহলে 2Na প্লাস প্লাস O2 মাইনাস। তাহলে প্রথমটার ক্ষেত্রে ইউ চার্জ কত, চার্জ হচ্ছে 2 দুগুণ 4, তাহলে ইউ চার্জের আধানের সমানুপাতিক 4, আর ইউ এর ক্ষেত্রে কত, 2 একে 2, তাই তো, তাহলে 2, তাহলে চার্জ কার বেশি, চার্জ আধান কার বেশি, ক্যাটায়ন অ্যানায়নের চার্জ CaO এর বেশি, তাহলে যেহেতু আধান বেশি তার মানে ল্যাটিস এনার্জি তার বেশি হবে, যেহেতু প্রপোর্শনাল সম্পর্ক, তাহলে ল্যাটিস এনার্জি অফ CaO ইজ গ্রেটার দ্যান কি, ল্যাটিস এনার্জি অফ Na2O। আশা করি আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এবার আর কিছু ল্যাটিস এনার্জি আমরা পড়ি। দেখো KF, পটাশিয়াম ফ্লোরাইড, KCl, পটাশিয়াম ক্লোরাইড, আর KI, পটাশিয়াম আয়োডাইড, এদের মধ্যে ল্যাটিস শক্তি আমরা বিচার করবো। তাহলে ল্যাটিস শক্তি কিসের সমানুপাতিক ছিল, Z প্লাস Z মাইনাস, ধরছি আমি ক্যাটায়নের Z প্লাস অ্যানায়নের Z মাইনাস বাই আর বলতে ক্যাটায়ন অ্যানায়নের দূরত্ব। তাহলে এখানে দেখো প্রত্যেকটার ক্যাটায়ন K প্লাস সেম, তাই না, তাহলে প্রত্যেকটার ক্যাটায়ন যদি সেম হয়, তাহলে সেখান থেকে আমরা ল্যাটিস এনার্জির কোন রকম সুবিধা পাবো না, তাই তো। তাহলে এখানে আমরা মেনলি অ্যানায়নটা দেখবো। অ্যানায়ন কি, ফ্লোরিন, ক্লোরিন আর আয়োডিন দেওয়া আছে।
তো আমরা জানি এরা একটা শ্রেণীর উপর থেকে নিচে সবাই আছে, তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তা ব্রোমিন এখানে নেই, তাহলে উপর থেকে নিচে আসলে কি হয়, ব্যাসার্ধ কি হয়, বেড়ে যায়। তাহলে ব্যাসার্ধের রাশিমালা হচ্ছে আর অফ আয়োডিন গ্রেটার দেন আর অফ ক্লোরিন গ্রেটার দেন আর অফ ফ্লোরিন। এখন ল্যাটিস এনার্জি আর এর যত বেশি তার ল্যাটিস এনার্জি তত কি কম। তাহলে কার বেশি হবে, ইউ অফ ল্যাটিস এনার্জি কার বেশি হবে, আই মাইনাস এর সব থেকে কম হবে সিএল মাইনাস এর, তারপরে সব থেকে বেশি হবে কার, ল্যাটিস এনার্জি অফ এফ মাইনাস। এফ মাইনাস মানে কি, কে এফ, তাহলে কে এফ কে সিএল কে এল। আশা করি বুঝতে পেরেছো। তো এবারে একটা সমীকরণ আমরা পড়বো, সেটা হচ্ছে বর্নল্যান্ড ইকুয়েশন। বর্নল্যান্ড ইকুয়েশনটা কি, বর্নল্যান্ড ইকুয়েশনে আমরা কি পরিমাপ করতে পারি, আমরা ল্যাটিস শক্তির পরিমাপ করতে পারি। এই ল্যাটিস শক্তি যেটা হচ্ছে, যার রাশিমালা হচ্ছে মাইনাস এ ই স্কোয়ার জেড প্লাস জেড মাইনাস বাই আর 1 - 1/n। এখানে এ হচ্ছে মেডেলাং কনস্ট্যান্ট, এন হচ্ছে বর্ন এক্সপোনেন্ট, আর হচ্ছে ক্লাস চালকের মধ্যে উপস্থিত ক্যাটায়ন এবং যে অ্যানায়ন আছে তাদের মধ্যে ডিস্টেন্স। ঠিক আছে, জেড হচ্ছে ক্যাটায়নের আধান, জেড প্লাস, আর জেড মাইনাস হচ্ছে কার আধান, জেড মাইনাস হচ্ছে অ্যানায়নের আধান। আচ্ছা, ল্যাটিস শক্তি আগে যেটা পড়লাম তার গুরুত্বগুলো যদি আমরা দেখি, তাহলে ল্যাটিস শক্তির মান যত বেশি ঋণাত্মক হবে, ল্যাটিস শক্তির মান, এই ইউ এর মান যত বেশি নেগেটিভ হবে, যত বেশি নেগেটিভ হবে, ইউ এর মান যত বেশি নেগেটিভ হবে, সিস্টেম তত বেশি বা কম্পাউন্ডটা তত বেশি স্টেবল হবে, তত বেশি কি হবে, তত বেশি স্টেবল হবে, তত বেশি স্টেবল হবে। আচ্ছা, উচ্চ ল্যাটিস শক্তি সম্পন্ন যেসব মৌলগুলো হবে, যার ক্লাস চালকগুলো তাদের ভাঙা, ঠিক আছে, সেই সব ক্লাস চালকগুলো, তোমার ল্যাটিস শক্তি যাদের বেশি হবে তাদের ক্লাস চালক অবশ্যই স্টেবল, মানে কি তাদের ভাঙতে অনেক বেশি শক্তি লাগবে। এখন ভাঙতে যদি বেশি শক্তি লাগে তাহলে তাদের গলনাঙ্ক কি হবে, গলনাঙ্ক বেশি হবে। তাহলে উচ্চ গলনাঙ্ক কিন্তু তারা দেখাবে বেশি ল্যাটিস শক্তি সম্পন্ন ক্লাস চালক, বেশি ল্যাটিস শক্তি সম্পন্ন ক্লাস চালক সম্পন্ন ক্লাস চালক। ঠিক আছে, তো এটা আমরা পড়লাম। এরপরে আমরা কিছু জিনিস পড়বো যেখানে পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা যারা দেখায় কিংবা অষ্টক সূত্রের ব্যতিক্রম যারা দেখায়। তো কারা এরা যারা অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখাবে আর কেন দেখাবে? তো এখানে তোমরা যদি কিছু এলিমেন্ট দেখো, যেমন SN2+, কিংবা দেখা যাচ্ছে SN, ধরো SN কেস মানে কি, SN কোন গ্রুপ এলিমেন্ট, কার্বনের গ্রুপের এলিমেন্ট, তাই তো, কার্বন গ্রুপের এলিমেন্ট। তাহলে কার্বন সবসময় দেখো কার্বন যোজ্যতা দেখাচ্ছিল কত, 4, কিন্তু এই SN2+ মানে কি, একটু এটা পরে আবার ডিটেলসে আমি বলবো। দেখো একটা এফেক্ট হয়, সেটা হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্ট মানে হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট মানে কি, নিষ্ক্রিয় জোড় প্রভাব। নিষ্ক্রিয় জোড় প্রভাব মানে কি, দেখো ওপর থেকে যত নিচে আসি, এই কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্টনশিয়াম, লেড, তাই তো, তাহলে এই লেড বাই SN এগুলো একদম নিচ বরাবর। তাহলে এখানে 4F উপকক্ষের অস্তিত্ব, আমরা F উপকক্ষ চলে আসবে, এখানে F উপকক্ষ। এই F উপকক্ষের কি হয়, স্ক্রিডিং পাওয়ার কি হয়, অনেক পর্দা প্রভাব অনেক কম হয়, ফলে নিউক্লিয়াস থেকে সহজে আড়াল করতে পারে না। ঠিক আছে, আড়াল করতে পারে না, ফলে নিউক্লিয়াস কি করে, এখানে যে 6s অরবিটাল থাকে, 6s বা 5s লেডের ক্ষেত্রে যেমন তোমার 6s অরবিটাল থাকে, তাহলে লেডের ক্ষেত্রে যেমন 6s অরবিটাল থাকে, তেমন SN এর ক্ষেত্রে যেসব 5s যদি অরবিটাল গুলো থাকে, আচ্ছা যদি তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন গুলো দেখো, এক্স্যাক্টলি 1s2 2s2 2p2, তাই তো, তাহলে এর কি হবে 3s2 বাইরের কক্ষে 3p2, এর 4s2 4p2, আর এখানে কি হবে 5s 5p, SN এর ক্ষেত্রে 5s 5p, আর লেডের ক্ষেত্রে কি হবে 6s 6p। ঠিক আছে,
এবং 4 এ অরবিটাল আসবে। তাহলে তুমি যদি লেডের ক্ষেত্রে মেনলি দেখো, তাহলে লেডের ক্ষেত্রে দেখবে ইনার পেয়ার এফেক্ট লেডের ক্ষেত্রে চলে আসবে। যদিও লেডের দেখানোর কথা তোমার হচ্ছে 5টা ভ্যালেন্স ইলেকট্রন, লেডের ক্ষেত্রে কি হবে 4টে ভ্যালেন্স ইলেকট্রন দেখানোর কথা, মানে লেড 4+ ফর্ম হওয়ার কথা, তাই না? লেড 4+ ফর্ম হওয়ার কথা, কিন্তু লেড 2+ দেখাবে। কেন? কারণ লেডের এই 6s এর মাথায় যে দুটো ইলেকট্রন আছে, 2 ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন নিষ্ক্রিয় জোড়ের প্রভাবে এর নিউক্লিয়াস দ্বারা তীব্রভাবে, লেডের নিউক্লিয়াস দ্বারা তীব্রভাবে আকর্ষিত থাকবে। ফলে শুধুমাত্র কেবলমাত্র 6p থেকে দুটো ইলেকট্রন লেড বের করতে পারবে, ওই জন্য +4 দেখানোর কথা, কিন্তু +2 তে লেড কিন্তু স্টেবল হয়ে যাবে। আচ্ছা, নিষ্ক্রিয় জোড় প্রভাব, আচ্ছা পড়ছিলাম আমরা কি পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা বা অষ্টক সূত্রের ব্যতিক্রম। তো কারা দেখায় অষ্টক সূত্রের ব্যতিক্রম, এমন কিছু জিনিস আমরা দেখে নেব। যেমন ভ্যানাডিয়াম 2+, ঠিক আছে, এগুলোর পরে আমরা আবার ডিটেলস এক্সপ্লানেশন দেব। ভ্যানাডিয়াম 3+, এরা হচ্ছে অষ্টক সূত্রের ব্যতিক্রম কিন্তু দেখায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিভিন্ন ডি ব্লক এলিমেন্ট, মানে কিছু কিছু ডি ব্লক এলিমেন্ট এবং ভারী পি ব্লক মৌলের ক্ষেত্রে অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায়। তাহলে ভ্যারিয়াস ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট এবং এবং হেভি, অতিরিক্ত ভারী যারা হেভি পি ব্লক এলিমেন্ট, হেভি পি ব্লক এলিমেন্ট, তারা কি করছে, তারা পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা অর্থাৎ অষ্টক সূত্রের কিন্তু ব্যতিক্রম দেখাচ্ছে। এরপর আমরা দেখবো সর্বগাঙ্গ বা কোঅর্ডিনেশন নাম্বার বলতে কি বুঝি। এটা আমরা যখন সেমিস্টার 4 এর 12 এ যখন আমরা কমপ্লেক্স কম্পাউন্ড, জটিল যৌগের চ্যাপ্টারটা পড়বো, তখন আমরা এটা ডিটেলস দেখবো, ঠিক আছে। তো এটা কি দেখো, একটা আয়নীয় ক্লাস তৈরি হওয়ার সময় ওই ক্লাসের নির্দিষ্ট আয়নের চারিদিকে ন্যূনতম সমদূরত্বে অবস্থানকারী বিপরীত আধানযুক্ত আয়নের সংখ্যাকে, এখন যদি আমি বলি CO Cl6 3- এই একটা কম্পাউন্ড আমি লিখেছি, ঠিক আছে, একটা কম্পাউন্ড আমি লিখেছি Cl-1 করে একটা আধান দেখায় -1, তাহলে 6টা Cl -6, তাহলে ওভারঅল এখানে -3 করাতে হবে। তার মানে এর মাথায় কত করাতে হবে, x - 6 = -3, তাহলে x = কত হবে, -3 + 6, তাহলে +3, তাহলে C এর মাথায় কত আধান হবে, +3, ঠিক আছে, সেটাই আমি এখানে লিখেছি। আর Cl গুলো আমি একটু দূরত্ব দিয়েছি। তো তাহলে কি একটা আয়নীয় ক্লাস, এটা পুরো একটা আয়নীয় ক্লাস, এই ক্লাসটা তৈরি হতে নির্দিষ্ট আয়নের, মানে এই CO3+ এখানে নির্দিষ্ট আয়ন বলা হয়েছে, এর চারিদিকে যে কটি এর আধান কি প্লাস, আর এই সব Cl গুলোর আধান কি মাইনাস মাইনাস করে, তাহলে এর চারিদিকে, এই নির্দিষ্ট আয়নটার চারিদিকে সমদূরত্বে বিপরীত আধানযুক্ত আয়নের সংখ্যা কে, তাহলে বিপরীত আধানযুক্ত আয়ন কে আছে Cl-, তাহলে এর সংখ্যা কটা আছে, 1 2 3 4 5 6, তাহলে 6টা। তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, কোঅর্ডিনেশন নাম্বার হবে 6। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার মানে একটা নির্দিষ্ট আয়নের চারিদিকে যে কটা কি আছে, বিপরীত আধানধর্মী বিশিষ্ট যে কটা আয়নস আছে তার সংখ্যাকে আমরা বলবো সর্বগাঙ্গ বা কোঅর্ডিনেশন নাম্বার। এবারে আমরা পড়বো যে আয়নের দ্রাবকায়ন শক্তি বলতে আমরা কি বুঝি। তো দ্রাবকায়ন শক্তি মানে কি, দ্রাবকায়ন শক্তি হচ্ছে, দ্রাবকায়ন শক্তি বলছে কি 1 মোল আয়নীয় ক্লাসে বা 1 গ্রাম ফর্মুলা ভরের আয়নীয় ক্লাস কোন দ্রবকে আমি দ্রবীভূত করছি, ঠিক আছে, দ্রবীভূত হওয়ার ফলে যে পরিমাণ শক্তি মুক্ত হবে, তাহলে 1 মোল আয়নীয় ক্লাস আমি কি করছি, কোনো দ্রাবকে দিয়ে দিচ্ছি, সেটা দ্রবীভূত হচ্ছে এবং দ্রবীভূত হওয়ার পরে যে পরিমাণ শক্তি রিলিজ করছে সেই পরিমাণ শক্তিকে আমরা বলবো কি দ্রাবকায়ন শক্তি। দেখো এখন দেখা যাচ্ছে আমি Na+ আয়ন আমি দেখাচ্ছি জলে গুলে দিচ্ছি, তাহলে জলে যদি Na+ আয়ন দিই, জল মানে কি H+ আর OH-, তাহলে Na+, তাহলে এর আধান কি পজিটিভ, তাহলে এই এর চারপাশে দেখো জলের H2 এর নেগেটিভ প্রান্ত কি ও, ঠিক আছে, ও তো নেগেটিভ প্রান্ত ডেল্টা মাইনাস, তাই তো, এখানে তড়িৎ ঋণাত্মক আধান এখানে তৈরি হয়েছে, ওই জন্য ডেল্টা মাইনাস, তাহলে এর পজিটিভ আধানের পাশে ডেল্টা মাইনাস, তাহলে Na+ এর সাথে দেখো এই এটা ফলো করো স্ট্রাকচারটা, দেখো Na+ এর সঙ্গে সব ও গুলো কানেক্ট হয়েছে, কেন, কারণ ও মানে ডেল্টা মাইনাস,
তাহলে মাইনাস প্লাস বিপরীত ধর্মীয় আধানের মধ্যে একটা আকর্ষণ, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো Na প্লাস উভয় প্রান্তের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে সলভেশনের সময় বা দ্রাবক যখন দ্রবীভূত হচ্ছে তখন কেমন ভাবে হচ্ছে, বিপরীত জাতীয় আধান কিন্তু এরকম ভাবে সলভেটেড অবস্থায় আছে। সিমিলারলি Cl মাইনাস এর কথা যদি তুমি বিচার করো তাহলে Cl নেগেটিভলি চার্জ, ওই জন্য এখানে দেখো প্রত্যেকটা এর হাইড্রোজেন গুলো এসে এখানে কিন্তু যুক্ত হয়েছে। কেন হাইড্রোজেন যুক্ত হয়েছে? কারণ Cl নেগেটিভলি চার্জ, নেগেটিভলি চারিদিকে কি হাইড্রোজেন যেহেতু ডেল্টা প্লাস, ওই জন্য এ এসে যুক্ত হয়েছে। তাহলে যখন কি করছি 1 মোল আয়নীয় গ্লাস জলে দিয়ে দিচ্ছি তখন কেমন কেসটা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা পড়বো, আমরা তড়িৎযোজী বন্ধন সম্পর্কে পড়েছি, এবার আমরা সমযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধন কি ছিল? যে দুটো ইলেকট্রন দিয়ে একটা কিছু ইলেকট্রন দিয়ে কি করছিল, ক্যাটায়ন এবং অ্যানায়ন ফর্ম করছিল এবং নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রনিক বিন্যাস লাভের চেষ্টা করছিল। এখন সমযোজী বন্ধন মানে কি? ক্যাটায়ন আর অ্যানায়ন ফর্ম এখানে আর হবে না, নো ফরমেশন অফ ক্যাটায়ন অ্যানায়ন। তো কেমন ব্যাপার হবে এখানে? এখানে কি হবে দেখা যাচ্ছে, একটা উদাহরণ যদি আমি নিই তাহলে ধরো ক্লোরিন। তো ক্লোরিন এর হচ্ছে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 17। তাহলে 1:2:2 তোমরা করে দেখবে 7টা ইলেকট্রন হচ্ছে, 2:2 2p5, তাহলে 5 আর 2 3:3 3p5 মানে 5 আর 2 7টা ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে 7টা আমি লিখেছি। এরও যোজ্যতা কক্ষে একটা Cl, এরও 7টা ইলেকট্রন আছে। এখন সমযোজ্যতা, সম মানে কি? সমান সমান, মানে তুমি একটা দাও আমি একটা দেব, এরকম একটা কনসেপ্ট। তাহলে এর 8টা ইলেকট্রন কখন হবে? যখন এই একটা ইলেকট্রন, এরা দুজন, এর একটা ইলেকট্রন এর একটা ইলেকট্রন নিয়ে একটা বন্ধন গঠন করবে, মানে এই দুটো ইলেকট্রন দুজন মিলে যখন এরা কি করছে, শেয়ার করছে। তাহলে দুজন মিলে যদি শেয়ার করে তাহলে Cl এই বন্ধনের দ্বারা দুটো ইলেকট্রন শেয়ার করছে, শেয়ার করে এখানে যে কটা ছিল দেখো, এক্সট্রা 2 আর 2 4 2 6টা, এরও ছিল 6টা। তাহলে এরও যদি দুটো ইলেকট্রন ধরি, এর ইলেকট্রনটা দিয়ে সমান সমান শেয়ার করছে, তাহলে এরও 8টা, এও 8টা ইলেকট্রন, এরও এখন 8টা ইলেকট্রন, তাই তো? এরও 8টা ইলেকট্রন, এরও 8টা ইলেকট্রন। তাহলে এরকম ভাবে কিন্তু মানে এই 8টা নিচ্ছে, আবার এই ইলেকট্রনটা দেখো শেয়ার করছে, এই 8টা ইলেকট্রন নিচ্ছে, নিয়ে সমযোজ্যতা কিন্তু এরা সমযোজ্যতা প্রদর্শন করছে। তার মানে যোজ্যতা কক্ষের ইলেকট্রন, যোজ্যতা কক্ষের ইলেকট্রন কিভাবে ব্যবহার করছে? যোজ্যতা কক্ষের ইলেকট্রন সমানভাবে ব্যবহার করছে। যোজ্যতা কক্ষের ইলেকট্রন সমানভাবে, যোজ্যতা কক্ষের ইলেকট্রন সমানভাবে ব্যবহার করছে, সমানভাবে ব্যবহার করে যে কম্পাউন্ড তৈরি করছে তাকে আমরা বলবো সমযোজী যৌগ। আর এরকম ভাবে যে বন্ধন, এই বন্ধনটা গঠিত হয়েছে, এই বন্ধনটাকে আমরা বলবো সমযোজী বন্ধন। কারা দেখায়? তো এরা দেখায়। সিমিলারলি N2 এর ফরমেশন যদি তোমরা দেখতে চাও, N2 এর ফরমেশন যদি দেখতে চাও তাহলে N এর কটা ইলেকট্রন আছে? N 1:2 2:2 2p3, মানে যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে? 5টা করে, তাহলে 2টো আর 3টে 5টা, এরও তাই 5টা, তাই তো? তো ইলেকট্রন যদি নেয় তাহলে 5টা, এই একটা ইলেকট্রনের সাথে একটা বন্ড করলো 6টা 7টা 8টা, তাহলে কেমন ভাবে করলো? 3টে ইলেকট্রন শেয়ার করছে না নিজেদের মধ্যে, 3টে ইলেকট্রন শেয়ার করছে, তাহলে কি হবে? N ট্রিপল বন্ড, 3টে ইলেকট্রন শেয়ার করছে আর 2টো তাহলে এক্সট্রা থাকবে, তাহলে 3 দুগুণ 6 আর 2 8। তাহলে আশা করি তোমরা N2 এর ফরমেশনটা বুঝতে পেরেছো। তাহলে CO2 এর ফরমেশন কি হবে? খুবই ইজি, CO2, তাই তো? তাহলে C, কার্বনের কটা যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে? আশা করি এখন যোজ্যতা কক্ষের ইলেকট্রন বের করা আর কোন রকম কঠিন মনে হচ্ছে না তোমাদের কাছে। তাহলে অক্সিজেন কেমন, তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড কেমন ভাবে গঠন হচ্ছে? কার্বন ডাই অক্সাইড এর কটা ইলেকট্রন আছে? 2টো 2টো 4টে 2টো 6টা, 2টো 2টো 4টে 2টো 6টা। তো এই যদি এই দুটো ইলেকট্রন নিয়ে নেয় তাহলে এর 8টা হয়ে যাবে, তাই তো? এই যদি এর দুটো ইলেকট্রন নিয়ে নেয়, কার্বনের দুটো ইলেকট্রন, তাহলে এই অক্সিজেনের 8টা ইলেকট্রন হয়ে গেল। এখন কার্বন কি করবে? এর তো 4টে করে আছে, তাহলে এরও তো 8টা করতে হবে, তাই তো? তাই কার্বন এখন কি করবে? কার্বন দেখো এর থেকে দুটো নেবে, এর থেকে দুটো, আর নিজের 4টে আর এর থেকে দুটো, তাহলে কটা হচ্ছে?
চারটে, দুটো ছটা, দুটো আটটা। তাহলে কেমন কেস হচ্ছে, আর একটু যদি সহজ করে বলতে চাই, সি ও ও। তাহলে এই কার্বনের যে চারটে ইলেকট্রন ছিল, এই চারটে ইলেকট্রন এর মধ্যে দুটো ইলেকট্রন, দেখো আর একটু ভালোভাবে করি, কার্বনের চারটে ইলেকট্রন, তাহলে অক্সিজেনের কটা ছিল, ছটা। অক্সিজেনের ছিল কত, ছটা। দুটো, দুটো চারটে, দুটো ছটা। তাহলে কি করছে, এর সঙ্গে একটা বন্ধ করছে, চারটার এক পাঁচটা, আর এক ছটা, আর এক সাতটা, আর এক আটটা। তাহলে কেমন ভাবে হবে, তৈরি করছে সি, সি ও টু। তাহলে কার্বনের চারটে, চার 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 দুগুণ আট হয়ে যাচ্ছে। তাহলে এর দুটো, দুটো চারটে, তাহলে এখানে আরো দুটো ইলেকট্রন থাকবে। তাহলে এটাই হচ্ছে সমযোজী, এটাও একটা কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড তাহলে এটা কি যৌগ হলো, সমযোজী যৌগ। যেহেতু কি করছে, সমানভাবে কিন্তু যে এই কার্বন অক্সিজেনকে একটা দিয়েছে, অক্সিজেন কার্বনকে দিয়েছে, দিয়ে শেয়ার করছে, তাহলে শেয়ার করে সমভাবে ব্যবহার করে ইলেকট্রন জোড় যৌগ কিন্তু গঠন করছে। এবার আমরা জলের দেখব যে জলের ক্ষেত্রে কেমন ব্যাপার হচ্ছে। তো জল মানে কি, H2O, অক্সিজেনের কটা আছে, জলও কিন্তু সমযোজী যৌগ। কিভাবে হচ্ছে, তাহলে সেটা আমরা দেখি। আচ্ছা দেখো, এটা ইন্টারেস্টিং কেস। হাইড্রোজেন, হাইড্রোজেন কি, হাইড্রোজেনের বাইরের পক্ষে একটা ইলেকট্রন আছে, ওই জন্য আমি একটা ইলেকট্রনকে এমন ভাবে দেখাচ্ছি। তো হাইড্রোজেন কি বাইরের পক্ষে আটটা ইলেকট্রন ফিল আপ করবে। হাইড্রোজেন কি সূত্র দেখায়, একদম চ্যাপ্টার শুরুর প্রথমেই বলেছি, হাইড্রোজেন দ্বৈত সূত্র দেখায়। দ্বৈত সূত্রের মাধ্যমে স্টেবল, দ্বৈত মানে কি, বাইরের পক্ষে টু ইলেকট্রন, দুটো ইলেকট্রন হলেও নিজেকে স্টেবল মনে করে। কিন্তু অক্সিজেনের কটা লাগছে, ছটা। অক্সিজেনের তো ছটা ইলেকট্রন থাকে বাইরের পক্ষে, ওর আটটা ইলেকট্রন দরকার অক্সিজেনের, তাহলে ছটা আছে। তাহলে এই হাইড্রোজেনের সঙ্গেও একটা শেয়ার করবে, এই হাইড্রোজেনের সঙ্গে একটা শেয়ার করবে। তাহলে শেয়ার করলে দুটো শেয়ার করছে, তাহলে দুই দুগুণ চার, আর দুই ছয়, আর দুই আট। তাহলে অক্সিজেনের কিন্তু আটটা ইলেকট্রন হয়ে যাচ্ছে। অক্সিজেন একটা একটা বন্ড করলে আটটা ইলেকট্রন। দেখো হাইড্রোজেন গুলো যদি একটা ইলেকট্রন অক্সিজেনের সঙ্গে শেয়ার করে, তাহলে একটার একটা দুটো, তাহলে হাইড্রোজেনেরও দুটো ইলেকট্রন হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে, এখানে কটা এক্সট্রা আছে, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে এখানে চারটে, তাহলে দুটো ইলেকট্রন পেয়ার কিন্তু অক্সিজেনের আছে। তাহলে এটা হচ্ছে জলের কি, জলের জল হচ্ছে সমযোজী যৌগ, এবং তার সমযোজিতা কেমন ভাবে ফর্ম হয় সেটা আমরা কি করলাম, সেটা আমরা দেখলাম, তাই তো। এবারে আমরা দেখবো লুইস ডট, লুইস বিন্দু, লুইস ডট ফরমেশন। লুইস ডটের ফরমেশন, আচ্ছা আমরা প্রথমে লুইস ডট যেটা পড়েছি, ওটা লুইস ডটের মাধ্যমে আমরা মৌল গঠন করেছি, তাই না। বিভিন্ন মৌলের ক্ষেত্রে লুইস ডট কেমন হয়। এবার আমরা দেখব লুইস ডটের দ্বারা কি ফরমেশন হচ্ছে, লুইস ডটের দ্বারা অণু, অণু ফরমেশন হচ্ছে, বা আয়নের ক্ষেত্রে লুইস ডট কেমন হবে, অণু হতে পারে বা আয়ন গুলো হতে পারে, তাদের আমরা দেখব। তো অক্সিজেন, অক্সিজেনের যদি মৌল হিসেবে আমি নিই, তাহলে অক্সিজেনের লুইস বিন্দু কি ছিল, অক্সিজেন মানে 1s2 2s2 2p কত 4, যেহেতু 8 প্রোটন সংখ্যা, তাহলে বাইরের পক্ষে কটা ইলেকট্রন আছে, বাইরের পক্ষে কটা ইলেকট্রন আছে, ছটা, তাই তো। তাহলে দুটো, দুটো চারটে, দুটো ছটা। সিমিলারলি এই অক্সিজেনের কটা ইলেকট্রন আছে, এই অক্সিজেনেরও ছটা ইলেকট্রন আছে, তাহলে দুটো, দুটো, দুটো চারটে, দুটো ছটা। তো এবার কি হবে, তাহলে লুইস বিন্দু মানে বাইরের পক্ষে প্রত্যেকটা ইলেকট্রন কি চায়, প্রত্যেকটা মৌল কি চায়, আটটা ইলেকট্রন করতে চায়। তাহলে এই ধারে অক্সিজেন এ যদি এর সঙ্গে একটা শেয়ার করে, করে একটা বন্ধন করে দেয়, এই যদি একটা বন্ধন করে দেয়, তাহলে কি হবে, তাহলে এটা কি হবে, দুজনেই আটটা পেয়ে গেল, মানে স্টেবল হয়ে গেল। তাহলে কি হবে, ও ও দুটো সমযোজী বন্ধন করে দিচ্ছে। তাহলে করে দিলে এখানে আর কটা ইলেকট্রন আছে, দুটো, দুটো চারটে, এরও চারটে, তাহলে আটটা কি হলো, এক একটা অক্সিজেনের কি আটটা ফিলা হলো। দেখো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে এই অক্সিজেনেরও আটটা 8 ইলেকট্রন কমপ্লিট হয়ে গেল, এই অক্সিজেনেরও 8 ইলেকট্রন কমপ্লিট হয়ে গেল। তাহলে এরকম কিন্তু লুইস ডট ফরমেশনের মাধ্যমে অণু গঠন হচ্ছে। সিমিলারলি এবার আমরা দেখবো যে ওজন কিভাবে ফর্ম হয়। তো ওজন মানে তিনটেও, তাহলে আমরা তিনটেও প্রথমে লিখে নিলাম। তাহলে এক একটা অক্সিজেন, এক একটা অক্সিজেন কটা করে ইলেকট্রন থাকছে, আর একটা অক্সিজেনের ছটা করে, তাহলে আমরা ছটা করে বসিয়ে দিলাম, এরও ছটা। দেখো এটা বেশ ইন্টারেস্টিং কেস একটা। তো এই
প্রথমে যদি মাঝখানের অক্সিজেনটা আমি প্রথমে ধারের অক্সিজেনটা আমি ট্রাই করি যে কি হবে। এই 6টা ইলেকট্রন আছে, তাই এখনো দুটোর সঙ্গে সমযোজী বন্ধন করতে হবে, তাহলে 8টা হবে। 8টা হয়ে গেল, হয়ে গেল তো 8টা। কিভাবে হয়ে গেল 8টা? দুটো, দুটো 4টে, দুটো 6টা, আর এই দুটো বন্ধন বন্ধন করে নিল, তাহলে 8টা হয়ে গেল। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8। এখন মাঝখানের অক্সিজেনের কটা বন্ধন হয়ে গেছে, কটা ইলেকট্রন হয়ে গেছে? দুটো, দুটো 4টে, দুটো 6টা, দুটো 8টা। তাহলে মাঝখানেরও হয়ে গেছে, এরও হয়ে গেছে। এ কি চায় আর বন্ধন করতে? আর বন্ধন তো এ করতে চায় না। এখন কি হবে? তো এখন এখনো আমরা একটা বন্ধন পড়িনি, সেটা হচ্ছে অসমযোজী বন্ধন, কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড মানে কি? নিজের দুটো ইলেকট্রন তুমি অন্যকে দিয়ে দিতে পারো, তাহলে তোমার শেয়ার থাকবে, কিন্তু একই মৌল তার নিজের দুটো ইলেকট্রনই দিয়ে দেবে, দুটো ইলেকট্রনই অন্যকে দিয়ে দেবে। এই সমানভাবে ব্যবহার করার কেসটা নেই। তো এখন যদি এই মাঝখানের অক্সিজেন যদি এই দুটো ইলেকট্রন নিয়ে এই ধারের অক্সিজেনকে দিয়ে দেয়, তাহলে এর কটা হবে? 6টা ছিল, আর এই দুটো নিয়ে 8টা। তার মানে এই অক্সিজেন, এই নাম্বার 1 অক্সিজেন, নাম্বার 2 অক্সিজেন, দুজনেই এই অসমযোজী বন্ধন মানে দুটো ইলেকট্রন প্রেফার করবে। কিন্তু দুটো ইলেকট্রন দিয়েছে কে? মাঝখানের অক্সিজেন, মানে অক্সিজেন 1 দুটো ইলেকট্রনই কিন্তু এর দিয়েছে। তার মানে কেসটা কেমন হচ্ছে? দুটো সমযোজী বন্ধন আর একটা অসমযোজী। একটা হচ্ছে কি কোঅর্ডিনেট বা অসমযোজী বন্ধন। এই অসমযোজী বন্ধন মানে মাঝখানের অক্সিজেন দুটো ইলেকট্রন দিয়ে দিয়েছে। তাহলে এখানে 6টা ছিল, অ্যাজ ইউজুয়াল 6টা থাকবে। মাঝখানের অক্সিজেনের তাহলে আর কটা ইলেকট্রন থাকবে মাথায়? অফকোর্স আর দুটো ইলেকট্রন। আর এর কটা থাকবে? একটা, দুটো, তিনটে, 4টে। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে কি? ওজন। এটা হচ্ছে ওজনের ফরমেশন আমরা দেখলাম, বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এরপর আমরা কার্বন মনোক্সাইড দেখবো, যে কার্বন মনোক্সাইডের কেসে কেমন ব্যাপারটা হবে। কার্বন মনোক্সাইড সি আর ও। এখন অক্সিজেন মানে 6টা ইলেকট্রন আমরা জানি, তাহলে 3টে, 4টে, 5টা, 6টা। এর কটা? 4টে, একটা, দুটো, 3টে, 4টে, তাই তো? তো এর ক্ষেত্রে কেসটা কেমন হবে দেখি আমরা। এই 6টা, তার মানে 8টা করতে গেলে দুটো তো বন্ধন তৈরি, এই একটা বন্ধন আমি তৈরি করে দিলাম। তাহলে কটা হয়ে গেল এটার? করার পর এটা হচ্ছে এর 8টা ইলেকট্রন, এর 8টা ইলেকট্রন কমপ্লিট হয়ে গেল, এর 8টা ইলেকট্রন কমপ্লিট হয়ে গেল, তাই তো? তো এই কার্বনের কি হলো? দুটো আর 2 আর 2 4 আর 2 6টা হলো। তাহলে এর কি 8টা কমপ্লিট হলো? এর কিন্তু 8টা কমপ্লিট হলো না। তো এখন কি করবে? 8টা কমপ্লিট হয়নি। তো এখন এই অক্সিজেন যদি এক কাজ করতে পারে, এর এই যে দুটো ইলেকট্রন, অক্সিজেন ওর যে দুটো ইলেকট্রন এই যে আছে, এখনো ওর 2 জোড়া ইলেকট্রন আছে, এই যে 2 জোড়া ইলেকট্রন আছে, এর মধ্যে 1 জোড়া ইলেকট্রন যদি একে অসমযোজী বন্ধনের মাধ্যমে দিয়ে দেয়, তাহলে কেমন হবে? কার্বন ছিল, অক্সিজেন ছিল, এই কার্বনের দুটো ইলেকট্রন ছিল আর দুটো সমযোজী বন্ধন হয়েছে। আর একটা কি? একে একটা অসমযোজী বন্ধন দিয়েছে। তাহলে অক্সিজেনের মাথায় কটা এই যে এইটা পড়ে আছে, তো এটা মানে দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন আর পড়ে আছে। তাহলে কার্বনের মাথায়ও দুটো ইলেকট্রন পড়ে আছে, অক্সিজেনের মাথায় ও দুটো ইলেকট্রন। তাহলে এর কটা? 3 2 6 আর 2 8টা ইলেকট্রন ফিল। এরও 2 আর 2 4 আর 2 6 আর 2 8টা ইলেকট্রন ফিল। তাহলে both of them fill their octet, both of them fill their octet, fill their octet। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবারে আমরা একটু বড় ধরনের স্ট্রাকচার ফর্ম করার চেষ্টা করি। দেখা যাচ্ছে সালফেট, SO4 2 মাইনাস, সালফেট আয়ন। তো 2 মাইনাসের কেসটা কেমন আমরা পড়বো? 2 মাইনাস মানে কি? বাইরে থেকে দুটো ইলেকট্রনের আমদানি হবে, দুটো ইলেকট্রন নিয়ে আসতে পারবে। তো সালফার SO4, আমি 4 দিকে 4টে অক্সিজেন নিচ্ছি। তো তোমরা এটা কি করবে দেখো, এস মানে কি? আচ্ছা দেখো, এই লুইস ডট এগুলো পড়তে গেলে তোমাদের এগুলো কিন্তু জানতে হবে, যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম। তো এই অক্সিজেন, সালফার এরা গ্রুপ 16 ব্লকের মৌল, গ্রুপ 16 ব্লকের মৌল। এদের কটা করে ইলেকট্রন আছে? বাইরের কক্ষে অক্সিজেনের যদি 6টা থাকে, তাহলে এরও কিন্তু বাইরের কক্ষে 6টা ইলেকট্রন কিন্তু এরও আছে, বাইরের কক্ষে 6টা ইলেকট্রন এরও কিন্তু আছে। তাহলে 2 3টে 4টে 5টা 6টা। আর প্রত্যেকটা অক্সিজেনের তো 6টা করে আছে, যেটা আমরা জানি, তাই তো? এত সময় অক্সিজেনের কাজ বারবারই করা হচ্ছে। 6টা। এই অক্সিজেনেরও কটা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। এখন এখন খুবই ইম্পর্টেন্ট, যে এই অক্সিজেন দেখা যাচ্ছে
আটটা তো করতে চাই, তাহলে আটটা, ছটা আছে, তাহলে একটা করে নিলাম বন্ড, তাহলে কটা হয়ে গেল, সাতটা। এও একটা বন্ধন করে নিলাম, তাহলে একটা বন্ধন করে নিলে এই অক্সিজেনেরও হয়ে গেল সাতটা, তাহলে এর সাতটা হয়েছে, এই অক্সিজেনের সাতটা হয়েছে। কিন্তু কিন্তু সালফারের 2 আর 2 4 আর 2 6 আর 2 8, সালফারের কিন্তু অক্টেট কমপ্লিট। এইবার কি হবে, তাহলে SO4 এখানে 2 মাইনাস আছে, 2 মাইনাস মানে কি, এক্সট্রা 2 ইলেকট্রন, এক্সট্রা 2 ইলেকট্রন। তো আমি ওই এক্সট্রা 2 ইলেকট্রন কি করছি, এক্সট্রা 2 ইলেকট্রন আমি একটা এখানে দিচ্ছি, একটা এক্সট্রা ইলেকট্রন, যে তোর কাছে একটা এক্সট্রা ইলেকট্রন থাক, আর এর কাছে একটা এক্সট্রা ইলেকট্রন থাক, ঠিক আছে। তাহলে এক্সট্রা ইলেকট্রন, তার মানে এখানে এক্সট্রা কটা ইলেকট্রন ছিল, দুটো, দুটো চারটে, আর দুটো ছটা, এক সাতটা, আর এই একটা দিয়ে দিয়েছি মানে এর আটটা হয়ে গেছে। আর একটা এক্সট্রা ইলেকট্রন দিয়ে দিয়েছি মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আর এই যে দুটো, আটটা, এর একটা এক্সট্রা ইলেকট্রন, সাতটা করে ইলেকট্রন ছিল, একটা করে আমি এক্সট্রা ইলেকট্রন এর একটা দিয়েছি, এই অক্সিজেনের দিয়েছি একটা, এই অক্সিজেনের একটা এক্সট্রা ইলেকট্রন দিয়েছি। কোথা থেকে এসছে, এই 2 মাইনাস ছিল, দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন। এখন এখন তাহলে এর অক্টেট, মাঝখানের এস আর এই দুটো পাশের অক্টেট এদের কমপ্লিট হয়ে গেল। তো উপর আর নিচের যে দুটো অক্সিজেন আছে ওদের অক্টেট তো ফিল হয়নি, তো কি করব, এখন যদি সমযোজী বন্ধন করতে চাই, একটা সমযোজী বন্ধন যদি করি, তাহলে কটা হবে, 2 আর 2 4 আর 2 6 আর 2 8, 9টা হয়ে যাবে। তাহলে সমযোজী বন্ধন তো করবে না, তাহলে কি হবে বলতো, তাহলে অসমযোজী বন্ধন করবে। এর তো দুটো ইলেকট্রন চাই, তাহলে সালফার নিজের 2 ইলেকট্রনে দিয়ে দিতে পারে। সিমিলারলি এরা দুটো ইলেকট্রন চাই, তাহলে এই দুটো ইলেকট্রন অক্সিজেনে দিয়ে দিতে পারে। তাহলে কেমন কেস হচ্ছে, সালফার এ দুটো ইলেকট্রনের দিয়ে দিচ্ছে, এ দুটো ইলেকট্রনের দিয়ে দিচ্ছে, আর এখানে কিন্তু একটা সমযোজী বন্ধনের মাধ্যমে দুটো ও যুক্ত হচ্ছে। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে 6টা ইলেকট্রন তো থাকছে, যেহেতু এটা SO4 2 মাইনাস, দুটো মাইনাস এখানে থাকবে, তাহলে দুটো মাইনাস, যেহেতু এখানে আমি এক্সট্রা ইলেকট্রন দিয়েছি, এর কাছে একটা মাইনাস, এর কাছে একটা মাইনাস, তাহলে এটা ওভারঅল হচ্ছে কার গঠন, এটা হচ্ছে ওভারঅল SO4 2 মাইনাস এর গঠন। তাহলে 2 মাইনাস মানে কি, SO4 2 মাইনাস, এই যে এক্সট্রা ইলেকট্রন, এখানে আমরা দুটো এক্সট্রা ইলেকট্রন আমরা কিন্তু নিয়ে আসতে পারি, আমরা এখানে দুটো এক্সট্রা ইলেকট্রন নিয়ে আসতে পারি। তো এবার আমরা দেখবো, দেখো একটু বড় বড় কনসেপ্ট গুলো আমরা দেখছি, খুবই সহজ ব্যাপার, তোমরা যদি একটু ভালোভাবে দেখো। তো দেখো Cl2O7, আশা করি তোমরা এবার করতে পারবে, Cl2O7, তাই তো, তার মানে লেখো ClO, ClO7, তাই তো। তাহলে দুটো Cl কে আমরা দুই মাঝখানে দিলাম, মাঝখানে একটা অক্সিজেনের মাধ্যমে যুক্ত করে দিলাম, এদিকে একটা অক্সিজেন রাখলাম, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আমরা একটু সাজিয়ে দিলাম। এবারে তোমরা অ্যাজ ইউজুয়াল যেমন হচ্ছে ফিল আপ করতে হয় তেমন ফিল আপ করো। অক্সিজেন মানে কটা ইলেকট্রন, 6টা, তাহলে 2 আর 2 4 আর 2 6, অক্সিজেন মানে 6টা ইলেকট্রন, তাহলে 2 2 4 2 6, তাই তো। এই অক্সিজেন মানে 2 2 4 2 6, এই অক্সিজেন মানেও 6টা ইলেকট্রন, তাহলে 2 2 4, ভালো করে বুঝবে, 2 6, 2 2 4 2 6, 2 2 4 2 6, এরও তাই, 2 2 4 2 6। এখন Cl মানে কটা ইলেকট্রন, Cl এর কটা ইলেকট্রন আছে, Cl এর হচ্ছে কটা ইলেকট্রন আছে, 7টা করে, তাই তো। কেন, কারণ Cl 17, তার মানে তোমরা লিখতে পারো নিয়ন মানে 10, 3s2 12, 3p5, 17, 5 আর 2 7, তাহলে 7টা ইলেকট্রন, তাহলে 7টা ইলেকট্রন লেখো, 2 2 4, আর কেমন ভাবে লিখতে পারো, আর 2 6, আর 1 7, এটাও তাই, 2 2 4, আর 1 5, আর 2 7, লিখলাম 7টা ইলেকট্রন। তো আমাদের কাজ কি, প্রত্যেকের অক্টেট ফিল আপ করতে হবে। তো প্রথম Cl নিজের অক্টেটটা ফিল আপ করে নিক, তাই তো, প্রথম Cl তার নিজের অক্টেটটা ফিল আপ করে নিক। তাহলে কেমন ভাবে হচ্ছে, তাহলে এখানে একটা Cl ছিল, একটা Cl একটা ইলেকট্রন, এর একটা অক্সিজেনের একটা ইলেকট্রন, তাহলে এই দুটো নিয়ে একটা বন্ধন করে নিই, তাহলে কটা হচ্ছে, এই Cl এর অক্টেট কিন্তু ফিল আপ হয়ে গেছে। সিমিলারলি এই Cl যদি অক্সিজেনের সঙ্গে আর একটা বন্ধন করে, তাহলে এই Cl এরও কি হবে, অক্টেট ফিল আপ হয়ে যাবে।
তাহলে এই এরও অক্টেট ফিল আপ হয়ে গেল, এই সিএল এর অক্টেট ফিল আপ হয়ে গেল, এই সিএল এর অক্টেট ফিল আপ হয়ে গেল। অক্সিজেন মাঝখানে অক্সিজেনটার ফিল আপ হয়েছে কি 2 আর 2 4 আর 2 6 আর 2 8, মাঝখানের অক্সিজেনের অক্টেট ফিল আপ হয়ে গেছে। তো এরা আর কোনোভাবেই একবার অক্টেট ফিল হয়ে যাওয়ার পরে আর কোনোভাবেই এরা সমযোজী বন্ধন করতে চাইবে না। তাহলে এই অক্টেট ফিল আপ করতে চাই, 6টা আছে, এর 2টো ইলেকট্রন দরকার, তাহলে 2টো ইলেকট্রন অসমযোজী বন্ধনের মাধ্যমে এ দিয়ে দিল। সিমিলারলি এর 2টো ইলেকট্রন এ দিয়ে দিল, সিমিলারলি এর 2টো ইলেকট্রন এ দিয়ে দিল, সিমিলারলি এর 2টো ইলেকট্রন এ দিয়ে দিল, এর 2টো ইলেকট্রন এ দিয়ে দিল, এর 2টো ইলেকট্রন এ দিয়ে দিল। দেখো হয়েছে। তাহলে কি হয়েছে দেখো, প্রত্যেকেই অক্টেট ফিল আপ করে ফেলেছে। সিএল ও সিএল ও। ভালো করে বুঝবে, এই যে প্রত্যেকটার আমি তীর চিহ্ন দিয়ে বন্ড দিয়েছি, এটা কি ডিনোট করছে, এটা হচ্ছে কিন্তু কোঅর্ডিনেট বন্ধন ডিনোট করছে। মানে সিএল তার নিজের 2টো ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দিয়েছে, এতে অক্সিজেন কিন্তু কোনো বন্ধনে ইলেকট্রন কিন্তু শেয়ার করেনি। তাহলে মাঝখানের ও আবার এটা দিয়েছি কেন, কারণ এটা সমযোজী, 2টো ইলেকট্রন এখানে এক্সট্রা ছিল বসিয়ে দেব, এখানে 6টা ছিল বসিয়ে দেব, এখানে 6টা ছিল বসিয়ে দেব, 6টা, ঠিক আছে, এখানেও 6টা ছিল বসিয়ে দেব, এখানেও 6টা ছিল বসিয়ে দেব, এখানেও 6টা ছিল বসিয়ে দেব। তাহলে এটা হচ্ছে কি Cl2O7 এর কি, Cl2O7 এর লুইস বিন্দু গঠন। এবার দেখো ClO4 মাইনাস, তাহলে ClO4 মানে 4টে ও লেখো। এখন Cl মানে কটা ইলেকট্রন, Cl মানে কটা ইলেকট্রন বলো, Cl মানে পড়েছি বারবার 7টা ইলেকট্রন, তাই তো। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এখন একটা আছে, তা 7টা এখানে লিখে দিই। আচ্ছা এর কটা, 6টা, এই অক্সিজেনেরও 6টা, এই অক্সিজেনেরও 6টা। এখন প্রথম সিএল প্রথমে নিজেরটা ফিল আপ করে নিক, যে কোনো একটা অক্সিজেনের সাথে ফিল আপ করুক। ধরো সিএল যে কোনো একটা অক্সিজেনের সঙ্গে ফিল আপ করিয়ে দাও। ধরো এই অক্সিজেনের একটা বন্ধনের সাথে সিএল এ করে, তার মানে কি এই অক্সিজেনের কটা ইলেকট্রন হলো, 2টো ছিল, 6টা ছিল, 2টো 4টে, আর এক 5টা, আর এক 6টা, তাহলে 3টে আর 2টো 5টা, 2টো 7টা হয়ে গেল। এই অক্সিজেনের 7টা হয়ে গেল, সিএল এর অক্টেট কি হয়ে গেল, সিএল এর অক্টেট কিন্তু কমপ্লিট হয়ে গেল। আচ্ছা সিএল এর অক্টেট কমপ্লিট হয়ে গেছে। তো সিএল এর অক্টেট কমপ্লিট হয়ে যাবে, আর সমযোজী বন্ধন সিএল গঠন করবে, করবে না। তাহলে সিএল যদি নিজের 2টো ইলেকট্রন এই অক্সিজেনকে দিয়ে দেয়, এর অক্টেট কমপ্লিট। এই 2টো ইলেকট্রন যদি একে দিয়ে দেয়, এর অক্টেট কমপ্লিট। এই 2টো ইলেকট্রন যদি একে দিয়ে দেয়, এর অক্টেট কমপ্লিট। কিন্তু সবার অক্টেট কমপ্লিট হয়েছে, সিএল এরও হয়েছে, কিন্তু এই অক্সিজেনটার কি অবস্থা, 2টো 4টে 2টো 6টা, আর এক 7টা ইলেকট্রনে পড়ে আছে। তখন যে এই মাইনাস এক্সট্রা ইলেকট্রনটা এই অক্সিজেনের মাথায় একটা এক্সট্রা ইলেকট্রন নিয়ে আসবে, এর মাথায় একটা কি হয়ে যাবে, মাইনাস। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে সিএল কেমন হবে, সিএল ও ও দেখো প্রত্যেকটা কোঅর্ডিনেট বন্ড একটা সমযোজী বন্ধন, যেটা সমযোজী বন্ধন তার মাথায় একটা মাইনাস, এখানে 6টা করে ইলেকট্রন দিয়ে দেবে অ্যাজ ইউজুয়াল, আর এই অক্সিজেনের মাথায় একটা মাইনাস। আর হচ্ছে কটা ইলেকট্রন হবে অক্সিজেনের মাথায়, অফকোর্স কটা ইলেকট্রন হবে, 6টা ইলেকট্রন হবে। কিন্তু মাইনাস কি করছে, যে ও একটা এক্সট্রা ইলেকট্রন নিজে নিয়েছে, তাই তো, একটা এক্সট্রা ইলেকট্রন নিয়েছে। তাহলে আমরা পড়লাম লুইস ডট স্ট্রাকচার। এবার লুইস ডট স্ট্রাকচার যদি আমি বুঝে থাকি, তাহলে দেখো আমরা কার্যকারী আধান আমরা নির্ণয় করার চেষ্টা করব কিছু কিছু মৌলের, ঠিক আছে। কার্যকারী আধান আমরা নির্ণয় করব। সূত্র কি, সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে যে যার তুমি বের করবে কার্যকারী আধান, সেই পরমাণুটার যোজক কক্ষে বা যোজন কক্ষে যে কটা ইলেকট্রন আছে তার সংখ্যা মাইনাস লোন পেয়ার বা নিঃসঙ্গ জোড়ের সংখ্যা মাইনাস হাফ ইন্টু বন্ধন ইলেকট্রন, বন্ধন জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা। মানে বন্ধন সংখ্যা লিখতে হবে না, একটা বন্ধন মানে 2টো ইলেকট্রন, সেটা তোমাদের লিখতে হবে। দেখুন এখন যদি এই 1 নম্বর অক্সিজেনটার আমি কার্যকারী আধান বের করতে চাই, যে এর মাথায় কি আছে, পজিটিভ চার্জ আছে না নেগেটিভ চার্জ আছে, তো এই অক্সিজেন 1 এর ক্ষেত্রে কি হবে, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত, প্রথম যোজক সংখ্যা মানে 6, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত, 6।
মাইনাস নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মাথায় কটা আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা, তাই তো, তাই কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে অক্সিজেনের এই অক্সিজেন যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা বিচার করো, তাহলে কটা আছে, একটা দুটো তিনটে চারটে ইলেকট্রন আছে, -4 মাইনাস হাফ ইন্টু বন্ধন জোড়ের সংখ্যা। এই অক্সিজেনের বন্ধন জোড় কটা আছে, দুটো, তাহলে দুটো মানে কটা ইলেকট্রন, চারটে ইলেকট্রন, তাহলে 2 2 4, তাহলে 6 মাইনাস -4 -2, মানে 6 - 6 ইকুয়াল টু 0। তাহলে এর মাথায় কোনো চার্জ আছে, নেই, তাহলে এর মাথায় কোনো চার্জ হবে না। তেমন এই অক্সিজেন 2টা দেখবো আমরা যে এর ক্ষেত্রে কেমন হবে, এরও ভ্যালেন্স ইলেকট্রন 6 মাইনাস নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা, তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কত, দুটো ইলেকট্রন আছে, তার মানে 2 মাইনাস হাফ ইন্টু বন্ধন জোড়, কটা বন্ধন আছে, কটা বন্ধন আছে, 1 2 3টে, আর 3 2 6 ইলেকট্রন, মানে 2 3 2 6, তাহলে 6 - 2 মাইনাস 3 আর 2 কত হচ্ছে 5, মানে এর আধান হচ্ছে +1, তাহলে এর কার্যকরী আধান কত, +1, তাহলে 2 নাম্বারের হচ্ছে +1, এর হচ্ছে কার্যকরী আধান 0। এবার 3 নাম্বারের করে দেখি, তাহলে 3 নাম্বার মানে 6 মাইনাস নিঃসঙ্গ জোড়ের মোট সংখ্যা কত, 1 2 3 4, তিনটে, মানে 3 2 6টা ইলেকট্রন, মাইনাস হাফ ইন্টু বন্ধন জোড়ের ইলেকট্রন, একটাই বন্ধন মানে 2, তার মানে 6 - 6 -1, তাহলে -1, তাহলে এর কত হচ্ছে -1, ওই জন্য ওভারঅল চার্জ কত, +1 -1 মানে 0, ঠিক আছে। এখন NH4+, এখানে দেখি এই প্লাস চার্জটা কার মাথায় আছে, এখানে প্রত্যেকটা হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট, প্রত্যেকটা হাইড্রোজেন সেম এখানে, ওই জন্য হাইড্রোজেনের কেসে একটা বের করব, আর নাইট্রোজেনের ক্ষেত্রে একটা বের করবো। নাইট্রোজেন মানে কি, নাইট্রোজেন মানে 1s2 2s2 2p 7, 3, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কত, যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে, 3 আর 2 5টা, তাহলে যোজক ইলেকট্রন হবে 5, মাইনাস নিঃসঙ্গ জোড়, নিঃসঙ্গ জোড় কি কিছু আছে না, তাহলে 0 মাইনাস হাফ ইন্টু বন্ধন কটা আছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে 4 2 8 ইলেকট্রন, তাহলে 2 দিয়ে 4 2 8, তাহলে 5 - 4, তাহলে +1, তাহলে এই +1টা কার মাথায় আছে, নাইট্রোজেনের মাথায় আছে। হাইড্রোজেন কি হবে, হাইড্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কত, এই সরি হাইড্রোজেনের যোজন কক্ষে কটা ইলেকট্রন আছে, অফকোর্স একটাই তো ইলেকট্রন, 1 মাইনাস মাইনাস হচ্ছে লোন পেয়ার, হাইড্রোজেনের ওখানে কি কোনো লোন পেয়ার আছে, নেই, 0 মাইনাস হাফ ইন্টু বন্ধন জোড়, হাইড্রোজেনের এক একটা হাইড্রোজেনের পাশে কটা করে বন্ধন আছে, একটা করে, তাহলে একটা বন্ধন মানে কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তাহলে 1 - 1, তার মানে অফকোর্স কি হবে 0। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে বিভিন্ন যৌগের কার্যকারী কি বের করব, কার্যকারী আধান আমরা বের করব। তাহলে কার্যকারী আধানের সূত্র আমরা কি পেলাম, যোজন কক্ষের ইলেকট্রন মাইনাস নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মাইনাস হাফ ইন্টু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের ইলেকট্রন, ঠিক আছে। কি পেলাম আমরা, আবার একবার বলি, যোজন কক্ষের ইলেকট্রন মাইনাস নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের ইলেকট্রন সংখ্যা মাইনাস হাফ ইন্টু বন্ড পেয়ার ইলেকট্রন, নট বন্ড পেয়ার, বন্ড পেয়ার ইলেকট্রন, এখানে কিন্তু ইলেকট্রন দিয়ে সংখ্যাই করতে হবে, ঠিক আছে। তো এবার আমরা দেখবো, তো তোমরা আরো কিছু কম্পাউন্ড যদি আমি বলি, আচ্ছা আমি পরে বলছি। আচ্ছা এবার আমরা দেখবো অষ্টক নিয়মের ব্যতিক্রম, যে কোন কোন কম্পাউন্ড অষ্টক নিয়মের ব্যতিক্রম দেখায়। তো কোন কোন কম্পাউন্ড অষ্টক নিয়মের ব্যতিক্রম দেখাবে, দেখো ধরো BeCl2 এই একটা কম্পাউন্ড, কারণ বেরিলিয়াম কি জন্য অষ্টক নিয়মের ব্যতিক্রম দেখাচ্ছে, প্রত্যেক মৌল কি চায়, প্রত্যেক মৌল চায় হচ্ছে তার বাইরের কক্ষে 8টা, তার 8টা ইলেকট্রন, যোজন কক্ষে 8টা, বাইরের কক্ষে যোজন কক্ষে 8টা ইলেকট্রন হোক, তার মাধ্যমে সে স্টেবিলিটি ফিল করে। এখন BeCl2 কেস যদি আমি বলি, তাহলে Cl মানে কটা ইলেকট্রন, 7টা ইলেকট্রন, বেরিলিয়াম মানে কত, 4টে ইলেকট্রন, তাই তো, বেরিলিয়াম মানে 4টে ইলেকট্রন, 4টে না 1s2, বেরিলিয়াম মানে কত 1s2 2s2, মানে যোজন কক্ষে কটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে, তাহলে বেরিলিয়ামের যোজন কক্ষে কটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে, তাহলে বেরিলিয়ামের যোজন কক্ষে আমরা কটা ইলেকট্রন লিখবো, দুটো ইলেকট্রন লিখবো। ক্লোরিনের আবার কটা, 7টা। তো কি করবে বেরিলিয়াম, কি করবে সর্ববহিস্থ কক্ষে হাইয়েস্ট
দুটো ইলেকট্রনই রাখতে পারে, 1s এর দুটো ইলেকট্রনও হতে পারে ওর, ঠিক আছে। তার মানে বেরিলিয়াম এক কাজ করতে পারে, সিএল কি করবে, এর সাথে একটা ইলেকট্রন বন্ড করে নিজের অক্টেটটা ফিল আপ করে নেবে, এও নিজের অক্টেটটা ফিল আপ করে নেবে। তাহলে বেরিলিয়াম এই একটা এই একটা, ঠিক আছে, দুটোর সঙ্গে দুটো বন্ধন করছে, তাহলে তৈরি হচ্ছে কি BCl2। তাহলে বেরিলিয়াম মানে কি হচ্ছে, বেরিলিয়াম দুটো ইলেকট্রন সমযোজিতার মাধ্যমে দুটো ইলেকট্রন দিচ্ছে, আর ক্লোরিন সেটা গ্রহণ করে নিচ্ছে। তাহলে এখানে বেরিলিয়াম কিন্তু অক্টেট ফিল আপ করার কোনো গল্প করছে না, ওই জন্য বেরিলিয়াম BCl2 এ হচ্ছে অষ্টক সূত্রে ব্যতিক্রম দেখাচ্ছে। সিমিলারলি BF3 এফ মানে কটা, 7টা ইলেকট্রন, 2 2 4 2 6 1 7 7। এখন বোরন মানে কটা, বোরন মানে বাইরের কক্ষে কটা ইলেকট্রন, দেখো বোরন মানে 1s2 1s2 2s2 2p1, বাইরের কক্ষে 3টে ইলেকট্রন, তাহলে একটা দুটো 3টে ইলেকট্রন বাইরের কক্ষে। তাহলে এই বোরন কি করতে পারে, একটা এর সঙ্গে এ করতে পারে, একটা এর সঙ্গে একটা এর সঙ্গে, BF3, কারণ এফ তো অক্টেট ফিল আপ করতে চাই 7টা, ও বোরনের 3টে এর সঙ্গে নট কোঅর্ডিনেট বন্ধন হয়ে যাচ্ছে। এই বোরনের একটা ইলেকট্রন আর এফ এর একটা ইলেকট্রন মিলে বন্ধন করবে, এফ এর একটা ইলেকট্রন বোরনের আর একটা ইলেকট্রন, বোরনের যে 3টে যোজন কক্ষে যে 3টে ইলেকট্রন আছে, একটা এই 3টে ফ্লুরিনের 3টে দেবে, তাহলে কেমন করছে BF3। এখানে বোরন কি অক্টেট ফিল আপ হচ্ছে, 3 দুগুণে 6, বোরনের সর্ববস্থিত কক্ষে হাইয়েস্ট 6টা ইলেকট্রন হচ্ছে, 6টা ইলেকট্রন হাইয়েস্ট শেয়ার করছে, তাহলে 6টা, এদের কিন্তু সব 8টা করে হয়ে গেল। তাহলে বোরন কি অষ্টক নিয়ম মানলো, মানলো না, তাহলে বোরনের অষ্টক নিয়মের কি দেখালো, ব্যতিক্রম দেখালো। সিমিলারলি তোমরা যদি PCl5 করো, তাহলে P মানে ফসফরাস, ফসফরাস কোন গ্রুপে আছে, নাইট্রোজেন, নাইট্রোজেন গ্রুপে, তাহলে এর বাইরের পক্ষে 5টা ইলেকট্রন থাকবে, 5 ইলেকট্রন, এই 5টা ইলেকট্রন ও 5টা Cl কে দেবে, 5Cl কে দেবে, দিয়ে ও PCl5 কিন্তু গঠন করবে। তাহলে এও কি করছে, অষ্টক নিয়মের ব্যতিক্রম দেখাচ্ছে, তাই তো, এও কি করছে, অষ্টক নিয়মের ব্যতিক্রম দেখাচ্ছে। আচ্ছা, আমরা পরের ক্লাসে ফ্যাজান্সের সূত্র করব, ঠিক আছে। তাহলে তোমরা ভিডিওটা ভালোভাবে বুঝবে এবং দেখবে, এবং ভিডিও ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানেই শেষ।